Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস ইংলিশ ভাইয়া পেজ থেকে। বরাবরের মতোই তোমাদের জন্য ইংলিশ ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি মিসরাত হক। আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস রেখেছি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 3 নম্বর টপিকটার উপর, সেটা হচ্ছে সামারি। তোমাদের খুবই ভয় ভীতির একটি টপিক হচ্ছে সামারি। আজকে আমরা একটা ওয়ান শট ক্লাস করব সামারির উপর। ইনশাল্লাহ এই ক্লাসটার পর তোমরা সামারি সম্পর্কে এত ভালো একটা আইডিয়া পাবা যে তোমরা খুব ভালো একটা হ্যান্ডসাম মার্কস ক্যারি করতে পারবা সামারির উপর। আশা করছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটিতে যুক্ত থাকবা। তার আগে তোমরা একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও ক্লাসটিতে, আর তোমরা তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করে দাও, ফ্রেন্ডসদেরকে মেনশন করে ডেকে দাও। আমার ক্লাস নেওয়ার কথা ছিল 2টায়, আমি একটু বিজি থাকার কারণে আমি 3টা 30-এ আসছি ক্লাস নেওয়ার জন্য, তাও একটু লেট হয়ে গেছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডসদের কষ্ট করে মেনশন করে দাও যারা 2টায় ক্লাসের অপেক্ষায় ছিল, এখন চলে গিয়েছে। আই নো এটা একটু রেস্ট নেওয়ার টাইম 3:30, বাট আমি এ টাইমে ফ্রি ছিলাম তাই এ টাইমে আসছি। ওকে, 73 অনেকেই যুক্ত হয়ে গেছে ক্লাসটিতে। তো আমি তোমাদের কমেন্টস পড়া শুরু করে দেই। ওয়ালাইকুম আসসালাম সাকিব আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আমি সবসময় ভালো থাকি। মেহেদি হাসান মুন্না, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মুন্না, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো এটাও একটু জানাবা। তোমরা সবাই কেমন আছো এটা জিজ্ঞেস করাটা একটা বোকার মতো প্রশ্ন, কারণ আর 30 থেকে 32 দিনের মতো মনে হয় বাকি তোমাদের এক্সামের। এখন ভালো না থাকারই কথা, বাট অ্যাজ এ মুসলিম উই শুড অলওয়েজ সে আলহামদুলিল্লাহ ইন এনি পজিশন। যে অবস্থাতেই থাকি না কেন আমরা সবসময় আলহামদুলিল্লাহ বলবো। তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যাঁ আমিও ভালো আছি। কাউসার আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। রাকিবুল সালাম দিয়েছো। মারুফ বলছে আপু 3টা 30-এ ঘুম থেকে উঠে বসে আছি। থ্যাংক ইউ মারুফ, তুমি আমার ডেইলি স্টুডেন্ট, তুমি আমার রেগুলার স্টুডেন্ট, তুমি আমার ডেইলি ক্লাস করো। আসসালামু আলাইকুম মিসরাত আপু, কেমন আছেন? অনেকদিন পর। ইমতিয়াজ অয়ন, ওয়ালাইকুম আসসালাম অয়ন। অনেকদিন পর আমি অসুস্থ ছিলাম, আমার চোখ মুখ দেখে মনে হয় বুঝতে পারছো আমার একটু জ্বর ছিল, আক্কেল দাঁতের ব্যথায় আমার জ্বর এসে যায়। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। টুডে ইজ মাই বার্থডে। মিষ্টি পরীর আজকে জন্মদিন। পরীর আজকে কত বছর বয়স হলো একটু জানাও আমাদের। আমি ভালো আছি যারা জিজ্ঞেস করছো। আহ ওকে, মেনশন ডান। থ্যাংক ইউ যে মেনশন দিয়েছো এমডি শামিম। আপু এটা কি ক্লাস? আজকে হচ্ছে ফার্স্ট পেপারের উপর একটা ওয়ান শট ক্লাস নিব, সেটা হচ্ছে সামারি। কিসের উপর ক্লাস নিব আজকে? আমরা সামারির উপর ক্লাস নিব। তোমরাই বলেছিলে আপু সামারির উপর একটা ক্লাস নেন, তাই আজকে আমি ধারাবাহিকতা নষ্ট করে টেস্ট পেপার সলিউশনটা বাদ দিয়ে আজকে আমি সামারি ক্লাস নিয়ে আসছি। একটু বেসিক সম্পর্কে আলোচনা করে দেন, আমি তোমাদের 4-5টার মতো সামারি সলভ করে দিব। প্যাসেজের সামারিও সলভ করে দিব। তারপর যদি তোমাদের হচ্ছে পোয়েম নিয়ে কোনো সামারি আসে, যদি পোয়েম থেকে যদি সামারি লিখতে বলে, সেটারও ব্যবস্থা আমি করেছি। হ্যাঁ, টেনশন ফ্রি হয়ে আজকে আমার ক্লাস করবা। খালেদ মাহি বলছে অসুস্থ। এখন ভাইরাস জ্বর, সবাই অসুস্থ হচ্ছে এই জ্বরে। ওকে 135 অনেকেই যুক্ত হয়ে গেছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই আর কথা না বলে। যারা আসবে তারা পরে ক্লাসটা রেকর্ড করে নিবে যদি লেট হয় তাদের আসতে। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে কি সামারি। এখন আমি যদি স্লাইডটা শুরু করি, দেখো সামারি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 3 নং-এ থাকে, যেটার মার্কস হচ্ছে 10। আমি বলি ছোট জিনিসে ঝাঁজ সবসময় বেশি হয়। সামারি ছোট্ট একটা জিনিস, 3 লাইন লিখতে হয়, না হয় হাইস্ট গেলে 6 লাইন লিখতে হয়। এই ছোট্ট একটা জিনিসে মার্কস কত? 10। এই ছোট্ট একটা জিনিসই আমরা সবচেয়ে বেশি ভয় পাই। আমি যখন তোমাদের বয়সে ছিলাম আমি খুব বেশি ভয় পেতাম, বিশ্বাস করো, সামারি নিয়ে অনেক বেশি ভয় পেতাম। বাট প্র্যাকটিস করতে করতে কলেজে আমি ভালো মার্কস পাওয়া শুরু করছি, তারপর আলহামদুলিল্লাহ বোর্ডে গিয়েও সামারিতে আমি ভালো মার্কস ক্যারি করতে পারছি। তো দেখি আমরা কি বলতেছে এখানে সামারি নিয়ে। সামারি হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের 3 নম্বর টপিক। তোমরা অনেকে কমেন্ট করো আপু আপনি শুধু সেকেন্ড পেপারের টপিক সলভ করে দেন, ফার্স্ট পেপার কেন করে না? সো তাদের জন্য আজকে আমি ফার্স্ট পেপার নিয়ে আসছি।
তাহলে ইংলিশ ফার্স্ট পেপারে 3 নাম্বার টপিক, এটা জেনে আমাদের কোনো লাভ হবে না, লসও হবে না। পরে কি বললো, একটি প্যাসেজ দেওয়া থাকবে, তোমাকে সেটার সামারি করতে হবে। হ্যাঁ, এখন সামারি তো করতে হবে, বুঝলাম কিভাবে করব, কতটুকু করব। সামারি করার একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 3/1 ভাগ। 3/1 ভাগ মানে প্যাসেজটার 3/1 অংশ হচ্ছে আমরা কি লিখবো, সামারিটা লিখবো। এখন 3/1 ভাগ অনেক কিছু হতে পারে, তোমাকে হয়তো হুমায়ুন আহমেদের যে একটা বড় গল্প দিয়ে তোমাকে বললো সেটা সামারি লিখতে, সেটা সামারি যদি তুমি 3/1 ভাগ লিখো তারপরে আরো একটা বই হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের বুঝতে হবে আমরা কিভাবে 3/1 ভাগ লিখবো, সেই জিনিসটা আমি তোমাদের একটু পরে বিশ্লেষণ করবো ইনশাল্লাহ। তাহলে আমি বললাম কি, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমাকে সেটার সামারি করতে হবে। প্যাসেজ না দিয়ে পোয়েমও দিতে পারে, প্যাসেজের জায়গায় কি থাকতে পারে, একটা পোয়েম দিতে পারে। আমাদের ফার্স্ট পেপার বইয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর পোয়েম আছে। হ্যাঁ, ড্রিম নিয়ে পোয়েম আছে, তারপরে আরো অনেক কিছু পোয়েম আছে যেগুলো তোমাদের দিয়ে বলতে পারে এখান থেকে একটা সামারি তৈরি করো। তাহলে তারপর আমরা দেখি কি আছে। সামারিটি হবে প্যাসেজটির 1/3। ওই যে আমি বললাম 1/3 মানে কি 3/1 ভাগ হতে হবে। এখন এটা দ্বারা আমি কি বুঝিয়েছি, 9, 3, 12, 4, 15, 5 মানে হচ্ছে প্যাসেজটা যদি 9টা সেন্টেন্সের হয় তাহলে সামারি হবে 3টা সেন্টেন্সের। প্যাসেজটা যদি 12টা সেন্টেন্সের হয় তাহলে সামারি হবে 4টা সেন্টেন্সের। আর প্যাসেজটা যদি 15টা সেন্টেন্সে হয় তাহলে সামারি হবে কয়টা সেন্টেন্সে, 5টা সেন্টেন্সে। এখন তোমরা বলবা তাহলে ম্যাম আমরা কি পরীক্ষার হলে বসে বসে গুনবো যে এই প্যাসেজে কতটা সেন্টেন্স, এই প্যাসেজে কতটা সেন্টেন্স? একদমই না। তোমরা হচ্ছে বাসা থেকে এখন প্র্যাকটিস করতে থাকবা, তোমাদের চোখের ইশারাতে বুঝতে হবে যে প্যাসেজটাতে কয়টা লাইন হতে পারে, 14-15টা লাইন হতে পারে নাকি 9-10টা হতে পারে। তার মানে তোমাকে এখন কি করতে হবে, এখন টেস্ট পেপার সলিউশন করতে হবে। টেস্ট পেপারের যে সামারিগুলো আসে সেগুলো লাইন গুনে গুনে দেখবা যে কতটুকু, কয়টা লাইন আসলে সামারির সাইজটা কতটুকু হয়, যাতে পরীক্ষায় তুমি চোখের দেখাতে, হ্যাঁ মানে চোখের দেখাতে বুঝতে পারো যেখানে আনুমানিক কয়টা লাইন আছে। তো সেই অনুযায়ী তুমি সলভ করবা। যদি 9টা লাইন থাকে একটা প্যাসেজে তাহলে তুমি সামারি লিখবা 3টা লাইনে। আর যদি 12 লাইনের বা 13 লাইনের একটা প্যাসেজ থাকে সেখানে তুমি 4-5 লাইনের একটা সামারি লিখবা। আর যদি 15-16 বা তার উপরে যদি কোনো প্যাসেজ দেয় তাহলে হাইয়েস্ট গেলে তুমি 6 লাইন পর্যন্ত যাবা। তাহলে একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখা, সামারি লিখা একটা স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে কি 3 থেকে 6 পর্যন্ত, এর বেশি যাওয়া যাবে না। এর বেশি গেলে জিনিসটা সামারি থাকে না, এর বেশি গেলে জিনিসটা সামারি থাকে না। তো এটা আমরা বুঝতে পারছি আশা করি। দেখি পরে কি বললো, যদি প্যাসেজটির একাধিক প্যারা থাকে তাহলে প্রত্যেকটা প্যারা থেকে মেইন ওয়ার্ডস নিতে হবে। কোন প্যাসেজের কথা বলছে, যে প্যাসেজটা তোমাকে তারা প্রশ্নে উল্লেখ করে দিবে এবং সেটা থেকে সামারি করতে বলবে। এখন দেখো তোমাকে যদি প্রশ্নে যে প্যাসেজটা দিল, হ্যাঁ ধরো তোমাকে প্রশ্নে একটা প্যাসেজ দিল, আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি। প্রশ্নে একটা প্যাসেজ দিল, প্যাসেজের এখানে একটা প্যারা লিখছে, প্যারা লেখার পর একটু গ্যাপ দিয়ে আরো একটা প্যারা তারা লিখছে, তারপর আরেকটা গ্যাপ দিয়ে আরো একটা প্যারা লিখছে, এরকম 3-4টা প্যারা দিয়ে একটা প্যাসেজ লিখছে। এখন তুমি কি 3-4টা প্যারা দিয়ে সামারি লিখবা? এক্স্যাক্টলি না, অবশ্যই না। তোমাকে 3টা প্যারার যে মেইন কি পয়েন্টস গুলো তোমাকে কালেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে সামারিটা লিখতে হবে। এখন মাথার উপর দিয়ে গেলে উপর দিয়ে যেতে পারে, আমি একটু পরে এক্সাম্পল দিয়ে সব ক্লিয়ার করে দিব। তাহলে কি বললাম, যতই প্যারা থাকুক না কেন প্যাসেজে আমরা কি পয়েন্টস গুলো নোট করে রাখবো, কোথায় নোট করব, কখন নোট করব, এভরিথিং আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো। তাহলে কি বললো, যদি প্যাসেজটির একাধিক প্যারা থাকে তাহলে প্রত্যেকটা প্যারা থেকে কি করব, মেইন ওয়ার্ডস মানে কি ওয়ার্ডস গুলো আমরা কালেক্ট করব। তারপর কি বললো, হুবহু কোন লাইন কপি, কি লিখছে এটা, হুবহু কোনো লাইন কপি করা যাবে না। হুবহু কোনো লাইন কি করা যাবে না, কপি করা যাবে না। মানে প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে বলছে, এখন তুমি কি লিখবে বুঝতেছো না, হুবহু কোনো লাইন কপি করতে পারবা না। ধরো তুমি একটা লাইন কপি করতে চাচ্ছ, কপি করতে পারবা কিন্তু সেই সেন্টেন্সের যে ওয়ার্ডগুলো আছে সেই 3-4টা ওয়ার্ডের সিনোনিম ইউজ করবা। কি ইউজ করবা, সিনোনিম ইউজ করবা। গুডের জায়গায় ওয়েল ইউজ করবা, ওয়েলের জায়গায় ব্যাডের জায়গায় ওর্স ইউজ করবা। এরকম সিনোনিম ইউজ করে তুমি সেন্টেন্সটা তুলে দিতে পারো, কিন্তু একেবারে সেম টু সেম ওয়ার্ড দিয়ে তুমি কোনো লাইন কপি করতে পারবা না। করলে তোমার মার্কস কমে আসবে। কি হবে, করলেই তোমার মার্কস কমে আসবে। 1 মিনিট। তারপরে যদি আমরা দেখি কি বলেছে, মাস্ট হ্যাভ অনলি ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ, মানে আমি যেটা বললাম সামারি কখনোই 2-3টা প্যারাতে লেখা যায় না, অলওয়েজ একটা প্যারাতে লিখতে হয়। তার মানে হচ্ছে ওয়ান সিঙ্গেল প্যারাগ্রাফ। একটা সিঙ্গেল প্যারাগ্রাফের মধ্যে আমাদেরকে কি করতে হবে, সামারিটা লিখে শেষ করতে হবে। তারপরে কি বললো দেখি আমরা, সামারিতে ভালো নম্বর পেতে যা যা করণীয়। সামারিতে হচ্ছে 10 মার্কস, 10-এর 9 পাওয়ার জন্য বা 10-এর 10 পাওয়ার জন্য আমাদের কি করতে হবে তা আমরা একটু আগেই ব্যাখ্যা করেছিলাম, এখানে সবকিছু বলে দিয়েছি। কিন্তু আবার কিওয়ার্ডস টাইপের করে আমি সাজিয়েছি স্লাইডে, সেগুলো আমি তোমাদেরকে আরো একবার বুঝিয়ে দিব।
সংক্ষেপে আমি তোমাদেরকে আরো একবার বলে দিব, সামারিতে ভালো মার্কস, একটা হ্যান্ডসাম মার্কস ক্যারি করার জন্য কি করবা। জিহাদ বলছে ম্যাম কোনো টেকনিক আছে যা দিয়ে সব সামারি কভার হবে, নাকি সবগুলো মুখস্থ করতে হবে? একটা সামারিও মুখস্থ করবা না, একটা সামারিও মুখস্থ করবা না। তোমার কি মনে হয় সামারি তোমার কমন পড়বে? সামারি কমন নাও পড়তে পারে, তুমি কেন সামারি মুখস্থ করতে যাবো? তোমাকে আমি টেকনিক পড়িয়ে দেবো, একটু পরেই তুমি বুঝতে পারবো। ওই যে আমি বললাম, এই যে বললাম না, কি পয়েন্টস গুলো নিতে হবে, কি পয়েন্টস থেকেই তোমাকে সামারিটা আনসার করতে হবে। একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি, ধৈর্য ধরতে হবে। আমার ক্লাসে ধৈর্য ধরে ক্লাস করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপু ফুল মার্কস ক্যারি করা যাবে? অফকোর্স যাবে। আপু উইথ ক্লুজ উইদাউট ক্লুজে একটু হেল্প করুন, এই টপিকটা কিছুই পারি না। তাসিন আহমেদ, আচ্ছা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি চেষ্টা করব। তোমরা আমাকে কমেন্টে জানাতে থাকো, হ্যাঁ, তোমাদের তোমাদের কি কি প্রবলেম, কোন কোন টপিকগুলো তোমাদের লাস্ট মোমেন্টে এসে ক্লাস নিলে ভালো হয়, আমি সেগুলোর উপর ইনশাল্লাহ ক্লাস নেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকে মেনশন দিচ্ছ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি সামারিতে ভালো মার্কস ক্যারি করার জন্য আমাদের কি কি করতে হবে। টাইটেল, এখন আমরা দেখেছি যে আমরা যখন কি লিখেছি, ধরো ফ্লো চার্ট করেছি, হ্যাঁ, ফ্লো চার্টে আমরা চাইলে যে যার ইচ্ছে সে টাইটেল দিতে পারতো, ফ্লো চার্টে টাইটেল দেওয়া যাইতো, না দিলেও কোনো প্রবলেম হতো না, বাট অ্যাজ ইউর উইশ। কিন্তু সামারিতে ভুলেও টাইটেল দিবা না। কি রে ভাই, আমি সামারি 3-4 লাইনের বেশি লিখতে চাচ্ছি না, যত ছোট করা যায় তত বেশি মার্কস পাওয়া যায়, সেখানে আমি টাইটেলের কাজ কি? সেখানে আমার টাইটেলের কাজ কি সামারিতে, বলো আমাকে। তাহলে আমরা কি করব, টাইটেল ভুলেও দিব না। তারপরে আরো কি আছে দেখি। লেন্থ, এখন তোমরা বলবা যে লেন্থ পোরশন কতটুকু হবে। ধরো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা, এক মিনিট আমি একটু এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে তোমার পরীক্ষার খাতা, তুমি মনে করো বোর্ড প্রশ্ন পেয়েছো, বোর্ড খাতা পেয়েছো, এটা হচ্ছে তোমার সেই খাতা। এখন মার্জিন টানলা, এটা হচ্ছে তোমার মার্জিন টানলা, এখন লিখলা যে আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার, আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার 3, এরকম লিখে দাগ দিলা। এখন তোমাকে যে প্যাসেজটা দিল, ধরো এখানে তারা তোমাদেরকে প্রশ্নে প্যাসেজটা দিয়ে দিল, হ্যাঁ, এরকম 9-10টা লাইনের প্যাসেজটা দিল। এখন 9-10টা লাইনের যেহেতু প্যাসেজ দিছে, এখানে আমি লিখে দেই 9 বা 10, 9-10 লাইনের যেহেতু প্যাসেজ দিয়েছে, তার মানে তোমাকে কয়টা সেন্টেন্সের সামারিটা শেষ করতে হবে? 3 থেকে 4টা সেন্টেন্সের সামারিটা শেষ করতে হবে। 3 থেকে 4টা সেন্টেন্সে তো তুমি সামারিটা এখানে লেখা শুরু করলা। কয়টা সেন্টেন্স বলছি, ধরো এই একটা সেন্টেন্স শেষ, ফুল স্টপ দিলা। আরেকটা সেন্টেন্স শুরু করলা, এখানে শেষ হলো, ফুল স্টপ দিলা। তারপর আরো একটা সেন্টেন্স এরকম এখান পর্যন্ত লিখলা, এখানে ফুল স্টপ 3টা হয়েছে, ধরো আরেকটা দিলা, এরকম 4টা দিলা, হ্যাঁ, এরকম 4টা দিলা। আর এটা ছিল তোমার কি, খাতার পৃষ্ঠা, এটা ছিল তোমার খাতার পৃষ্ঠা। এরকম করে 3 ভাগের 1 ভাগ প্যাসেজ থেকে তোমাকে মেইন কথাটা নিয়ে এসে তোমাকে সামারি লিখতে হবে। এতটুকু হবে তোমার সামারির লেন্থ, এতটুকু হবে তোমার সামারির লেন্থ। এখন তোমরা মনে করতে পারো যে আপু মাত্র 3-4 সেন্টেন্সে কি সামারি লিখবো, 3-4 সেন্টেন্স লিখলে কি আদৌ নাম্বার পাবো? এখন সেন্টেন্স গুলো তো বড় হতে হবে, সেন্টেন্সের যে পরিমাণ সেটাও আমি একটু পর দেখিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর বলছে কপি, একটু আগে আমি বলেছিলাম যে কখনোই হুবহু কোনো সেন্টেন্স আমরা কপি করব না, প্রয়োজনে সিনোনিম ইউজ করব, কিন্তু আমরা হুবহু সেন্টেন্স কপি করব না। তারপর বলেছে এক্সাম্পলস, কখনোই এক্সাম্পল ইউজ করবা না। সামারিতে কখনো এক্সাম্পল ইউজ করা যায় না, এক্সাম্পল ইউজ করবা না। তোমাকে যত ছোট করতে হবে সামারি, তত ভালো মার্কস দিবে। সেক্ষেত্রে তুমি এক্সাম্পল দিলে তো অবশ্যই সামারিটা বড় হয়ে যাবে। এক্সাম্পল দিলে তো কমপক্ষে 2টা নাম লিখতে হয়, কোনো একটা কিছু এক্সাম্পল দিলে সেখানে তো 2টা লিখতেই হবে, তার বেশি লিখতে হয় এক্সাম্পলে। তাহলে আমরা কি দিব না, আমরা টাইটেল দিব না, আমরা এক্সাম্পল দিব না সামারিতে। তারপর প্যারা, আমরা কোনো প্যারা করব না, এই কথাটা আমি বারবার বলতেছি, সামারিতে কোনো প্যারা হবে না। তারপর ফার্স্ট লাইন হচ্ছে সবচেয়ে অ্যাট্রাকটিভ লাইন, সবচেয়ে অ্যাট্রাকটিভ লাইন হচ্ছে কোনটা, ফার্স্ট লাইন। আমাদের বলেন না ওই যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি, কি বললাম, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তোমরা অনেকে কি করো, টিচারকে যদি ভালো লাগে তাহলে তোমরা ক্লাসটাতে ক্লিক করো, ক্লাসটা করো, আগে দর্শনদারি করো পরে তোমরা গুণ বিচার করো টিচারের। সেরকম তোমাকে ফার্স্ট লাইনে তোমাকে একটা অ্যাট্রাকটিভ লাইন লিখতে হবে, যেটা দেখে টিচার যে ভাবেন না এটা তো একটা ভালো স্টুডেন্ট, এটা পড়ালেখা করে আসছে বাসা থেকে, হ্যাঁ, এটা বাসা থেকে পড়ালেখা করে আসছে, প্র্যাকটিস করছে, এটাকে ভালো মার্কস দেওয়া যায়। তার মানে প্রথম লাইনে তোমাকে টিচারকে অ্যাট্রাক্ট করে ফেলতে হবে প্রথম লাইনটা দিয়ে। ঠিক যেমন আমরা ফ্লো চার্টে দেখেছিলাম যে আগে দর্শনদারি করবে ফ্লো চার্টে, দেন তোমার গুণ বিচার করবে, মানে মার্কস দিবে। ফ্লো চার্টে তুমি ঠিকমতো অ্যারো চিহ্ন ইউজ করছো কিনা, ঠিকমতো বক্স করছো কিনা, ঠিকমতো 1 লিখেছো কিনা, শেষে কি ফুল স্টপ দিয়ে দিয়েছো নাকি ভুলে, আগে এগুলো চেক করে। ঠিক তেমনি সামারির ফার্স্ট লাইনটা টিচারকে অ্যাট্রাক্ট করে অনেক বেশি।
তারপর বলেছি ডেফিনেশন, সামারির মধ্যে যে ডেফিনেশনটা দিবা সবচেয়ে সংক্ষেপে ডেফিনেশন দেওয়ার চেষ্টা করবা এবং সবগুলো মেইন ওয়ার্ড নিয়ে আসার চেষ্টা করবা। তারপর বলছে কমেন্ট, নিজের কোনো মন্তব্য তুমি সামারিতে উল্লেখ করবা না, নিজের কোনো মন্তব্য কখনোই সামারিতে উল্লেখ করবা না, ঠিক আছে? উল্লেখ করলে আন্ডা পাবা। তারপর বলছি স্পিচ, তোমার কোনো কমেন্ট, তোমার কোনো স্পিচ তুমি উল্লেখ করবা না, কিন্তু কোনো বক্তা যদি কোনো স্পিচ দিয়ে থাকে সেটা ডিরেক্টলি উল্লেখ না করে একটু ইনডিরেক্টলি বিভিন্ন ওয়ার্ড দিয়ে উল্লেখ করার চেষ্টা করবা। তাহলে এটা ছিল আজকে আমাদের সামারিতে ভালো মার্কস ক্যারি করার কিছু ট্রিক্স এন্ড টিপস। একটু পরে আমরা প্র্যাকটিস শুরু করে দিব, তার আগে তোমরা জানাও সামারি নিয়ে আর কোনো কোয়েশ্চেন আছে নাকি। সলভ করব যখন, তখন আশা করছি কোনো প্রবলেম থাকবে না। আপু পরের ক্লাসে কানেক্টর পড়াবেন? ইমতিয়াজ আয়ান বলছে ফার্স্ট লাইন দা সামারি অ্যাবাউট, না না না, এই যে ইমতিয়াজ একটা কথা বলছে, ইমতিয়াজ বলছে, ইমতিয়াজ বলছে ফার্স্ট লাইনে লিখবে যে দা সামারি, দা সামারি ইজ অ্যাবাউট, এটা ইমতিয়াজ নামের একজন কমেন্ট করছে যে সে লিখবে ফার্স্ট লাইনে দা সামারি ইজ অ্যাবাউট। ভাই প্লিজ, যা আর লিখো বা না লিখো অন্তত জায়গাটা খালি রেখে এসো, তারপরে এই লাইনটা লিখবা না, এই লাইনটা ভুলেও লিখবা না, দা সামারি ইজ অ্যাবাউট। এটা লিখলেই টিচারের ইমপ্রেশনটা খারাপ হয়ে যায় তোমার প্রতি, হ্যাঁ একেবারে খারাপ হয়ে যায়, এটা কখনোই লিখবা না। এটা লিখলে সামারির যে তোমাকে সামারিতে সামারি লিখতে বলছে, তোমাকে তো বলে নাই যে এই সামারিতে আমরা, তোমাকে তো গ্রাফ চার্ট লিখতে বলে নাই যে তুমি লিখবা যে এই গ্রাফ থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, ওই গ্রাফ থেকে আমরা, এই পাই চার্ট থেকে আমরা এটা দেখতে পাচ্ছি, তোমাকে সামারি লিখতে বলছে, মূল ভাবটা তুলে আনতে বলছে। এটা লিখার কোনো প্রয়োজন নাই, এটা লিখবা না, এটা লিখলে টিচার ইমপ্রেশন প্রথমেই খারাপ হয়ে যায় তোমার প্রতি। উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করায়েন পরের ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম সাবিহা মুনতাহা, পরের ক্লাসে উইদাউট ক্লুজ। আপু কানেক্টরের ক্লাস হয়ে গেছে তো? হ্যাঁ কানেক্টরের ক্লাস হয়ে গেছে, কে যেন বলছো কানেক্টরের ক্লাস করান। শামিম কানেক্টরের ক্লাস হয়ে গেছে, তুমি চাইলে পেজে আমার রেকর্ডেড ক্লাস দেখে নিতে পারো। প্যাসেজ হুবহু কপি করা যাবে না, এটাই হচ্ছে মেইন কথা। হ্যাঁ, হেডলাইন কিভাবে নিব? আহ আই আশফিয়া রহমান আইরিন বলছে হেডলাইন কিভাবে নিব? হেডলাইন না, কোনো হেডলাইন কোনো টাইটেল দিবা না, কোনো হেডলাইন কোনো টাইটেল দেওয়া যাবে না। আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানো শুরু করে দেই, আশা করছি বুঝছো যে এই কমেন্টটা করছো এই লাইনটা ভুলেও লিখবা না। দেখো এখন আমরা একটা সামারি করব, এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, বলছে কি রাইট এ সামারি অফ দ্য ফলোইং টেক্সট। এই পুরো টেক্সটের উপর ভিত্তি করে আমাদেরকে কি করতে বলছে, একটা সামারি লিখতে বলছে। হ্যাঁ এখন আগে কি করতে হবে, আমাকে পুরো প্যাসেজটা পড়ে নিতে হবে। পুরো প্যাসেজটা পড়ে প্যাসেজটা পড়ার পর তোমাকে কি করতে হবে, খাতায়, পরীক্ষার খাতায়, নট প্রশ্ন, পরীক্ষার প্রশ্নে কখনো লিখবা না, পরীক্ষার যে খাতা সেই খাতার একেবারে লাস্ট পেজে গিয়ে প্যাসেজটা পড়ার পর তোমার কি কি কিওয়ার্ড মাথায় আসছে বা মনে আছে যে এই ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেগুলো খাতার পিছে নোট করে রাখবা। আমি কি বললাম, 5-6টা কিওয়ার্ড পাবা একটা প্যাসেজ পড়ার পরে, সেই কিওয়ার্ডগুলো কি করবা, সাথে সাথে খাতার পেছনে লিখে ফেলবা। আগে প্যাসেজটা 2-3 বার থ্রুলি রিডিং করার চেষ্টা করবা। প্রথমবার তো একটু আস্তে আস্তে বুঝে পড়বা, পরের বার আরেকবার পড়ার চেষ্টা করবা যে তুমি ভাবার্থটা বুঝতে পারছো নাকি, আর কিওয়ার্ডগুলো কালেক্ট করার চেষ্টা করবা। তাহলে কি বললাম, 5-6টা কিওয়ার্ড লিখে ফেলবা প্যাসেজটা পড়ার পরে, ওই কিওয়ার্ড অনুযায়ী আমরা সামারি লিখবো। তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি পদ্ধতিটা। বলছে কি রাইট এ সামারি অফ দ্য ফলোইং টেক্সট, ওকে বুঝলাম। এখানে বলছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন দ্য ভিলেজ মাসলেনিকোভা টুয়াতেভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া. Tereskova's father was a tractor driver and her mother worked in a textile plant. Tereskova began school in 1945 at the age of 8, but left school in 1953 and continued her education through distance learning. তাহলে কি বললো এখানে, ভ্যালেন্টিনা তেরেস্কোভার জন্ম সেন্ট্রাল রাশিয়া, মধ্য রাশিয়ার জেলার নাম বলেছে, এখানে গ্রামের নামও বলেছে,
কিন্তু বিশ্বাস করো কখনো কোনো সামারিতে জেলার নাম, গ্রামের নাম, এক্সাক্ট তারিখ, এক্সাক্ট লোকেশন কখনোই উল্লেখ করবা না। তুমি যদি উল্লেখ করতে চাও তাহলে তার যে রাশিয়াতে জন্মগ্রহণ করছে তুমি এটা উল্লেখ করতে পারো, দেশ উল্লেখ করতে পারো, কিন্তু কখনোই তার ডিস্ট্রিক্ট বা কখনো তার ভিলেজ, গ্রাম উল্লেখ করবা না। তুমি যদি কোনো তারিখ উল্লেখ করতে চাও তাহলে ধরো এখানে আছে 21শে মে 1959, তুমি কখনোই 21শে মেটা উল্লেখ করবা না। যদি চাও তাহলে 1959 এটা উল্লেখ করতে পারো, না করাটা আরো বেটার। বাট কখনোই এই যে 21শে মে, তারপর তার ভিলেজের নাম, ডিস্ট্রিক্টের নাম, এগুলো কখনো সামারিতে কি করবা না, মেনশন করবা না। তাহলে আমরা দেখলাম তার জন্মস্থান পেলাম। তারপর কি বলছে, তেরেস্কোভারস ফাদার ওয়াজ এ ট্রাক্টর ড্রাইভার, তার বাবা কি ছিল, একজন ট্রাক্টর চালক ছিল তেরেস্কোভার বাবা। অ্যান্ড হার মাদার ওয়ার্কড ইন আ টেক্সটাইল প্ল্যান্ট, তার মা একটা টেক্সটাইল প্ল্যান্টে কি করতো, কাজ করতো। তেরেস্কোভা বিজ্ঞান, তার মানে আমরা দেখলাম কি সে খুবই একটা অর্ডিনারি ফ্যামিলি থেকে বিলং করতেছে, বাবা ট্রাক্টর চালাচ্ছে, মা টেক্সটাইল কোম্পানিতে চাকরি করছে। তার মানে সে খুবই একটা নর্মাল মধ্যবিত্ত, বলতে গেলে মধ্যবিত্তের নিচের ফ্যামিলি থেকে সে বিলং করতেছে, এটা আমরা বুঝলাম। তারপর কি বলছে দেখো, তেরেস্কোভা বিগেন স্কুল ইন 1945 এট দ্য এজ অফ 8, মানে 8 বছর বয়সে 1945 সালে তেরেস্কোভা তার স্কুলিং কি করছে, শুরু করছে। বাট কিন্তু লেফট স্কুল ইন 1953, সে 8 বছর বয়সে 1945 সালে স্কুলে পড়া শুরু করলেও 1953 সালে সে স্কুল ছেড়ে দেয়। and continued her education through distance learning, মানে দূর শিক্ষণের মাধ্যমে সে তার পড়ালেখাটাকে কি করেছে, কন্টিনিউ করেছে। she became interested in parachuting from a young age, সে খুবই কম বয়স থেকে প্যারাশুটিং এর প্রতি খুব বেশি ইন্টারেস্টেড ছিল, তার খুব ফ্যাসিনেশন কাজ করতো কিসের প্রতি, প্যারাশুটিং এর প্রতি। and trained in skydiving at the local aero club, তাহলে কি বললো, তার স্থানীয় যে অ্যারো ক্লাব ছিল সেখানে সে স্কাই ডাইভিং এর উপর কি নেওয়া শুরু করলো, প্রশিক্ষণ নেওয়া শুরু করলো। অ্যাজ ছোটবেলা থেকে সে খুবই বেশি ইন্টারেস্টেড ছিল প্যারাশুটিং এর উপর, তো তাদের যে স্থানীয় স্কাই ডাইভিং এর যে প্রশিক্ষণ কেন্দ্র অ্যারো ক্লাব ছিল সেখান থেকে সে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। স্থানীয় স্কুল থেকে যেমন মাদ্রাসা থেকে পড়ালেখা শুরু করি, সেই স্থানীয় অ্যারো ক্লাব থেকে প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। মেকিং হার ফার্স্ট জাম্প এট এজ 22 অন 21 মে 1959, সেই স্থানীয় যে স্কাই ডাইভিং প্রশিক্ষণটা করতো সেখানে তার প্রথম জাম্প, ফার্স্ট জাম্প ছিল কত বছর বয়সে, 22 বছর বয়সে। সালটা কি ছিল, 1959 সালের 21শে মে। তাহলে 1959 সালের 21শে মে মাত্র 22 বছর বয়সে তেরেস্কোভা তার প্রথম জাম্পটা সম্পন্ন করে। এট দ্যাট টাইম, সেই সময় মানে 22 বছর বয়সে অর্থাৎ 1959 সালে, শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন আ লোকাল ফ্যাক্টরি। তাহলে কি বললো, সে যখন প্রথম জাম্পটা দিল মানে তার 22 বছর বয়সে সে কি ছিল, শি ওয়াজ এমপ্লয়েড অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার ইন আ লোকাল ফ্যাক্টরি, সে একটা স্থানীয় ফ্যাক্টরিতে টেক্সটাইল কর্মী হিসেবে কর্মরত ছিল। It was her expertise in skydiving that led to her selection as a cosmonaut. Cosmonaut মানে আশা করছি তোমরা সবাই জানো, মহাকাশচারী। তাহলে কি বলছে, মহাকাশচারী হওয়ার পিছনে তার কি বেশি কাজ করছে, তার এক্সপার্টাইজ, তার দক্ষতাটা বেশি কাজ করছে। সে যেহেতু এই বিষয়ে দক্ষ ছিল এটাই তাকে নিয়ে গেছে মহাকাশচারী হওয়ার পেছনের অবদান হিসেবে। আফটার দ্য ফ্লাইট অফ ইউরি গ্যাগারিনের ফ্লাইটের পরে the Soviet Union decided to send a woman in space, মানে ইউরি গ্যাগারিনের যে ফ্লাইট ছিল তার ফ্লাইটের পরে সোভিয়েত ইউনিয়ন সিদ্ধান্ত নিল বা তারা মতামত দিল যে তাদের উচিত সেন্ড এ ওমেন, একজন নারীকে পাঠানো উচিত, কোথায়, স্পেসে পাঠানো উচিত। দেখো এখানে ব্র্যাকেটে একটা লাইন বলছে, দ্য ফার্স্ট হিউম্যান বিং টু ট্রাভেল টু আউটার স্পেস ইন 1961। এতটুকু তো বুঝলাম, প্যাসেজ আরো অর্ধেক বাকি আছে। দেখো এখানে কি বলছে, On 16 February 1962, 1962 সালের 16 ফেব্রুয়ারি কি হয়েছিল, প্রোলেতারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা was selected for this project from among more than 400 applicants। তার মানে এখানে বুঝাচ্ছে কি 1962 সালে more than 400 applicants, মানে 4 শতাধিকের চেয়েও বেশি কি ছিল, কম্পিটিটর ছিল, তার প্রতিযোগী ছিল। 4 শতাধিকের চেয়েও বেশি প্রতিযোগীদের মধ্যে প্রোলেতারিয়া মানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, তাকে সিলেক্ট করা হয়েছিল। 4 শতাধিক অ্যাপ্লিকেন্টস এর মধ্যে সে সিলেক্টেড হয়েছিল, মানে বুঝতে পারতেছো কত বড় একটা ব্যাপার। তারপর কি বলছে, তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো এ সিরিজ অফ ট্রেনিং দ্যাট ইনক্লুডেড, মানে তেরেস্কোভাকে একটা সিরিজের মধ্য দিয়ে যেতে হচ্ছিল, অনেকগুলো প্রশিক্ষণ, অনেকগুলো এক্সাম এর মধ্য দিয়ে তাকে যেতে হয়েছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ওয়েটলেস ফ্লাইটস, আইসোলেশন টেস্ট,
সেন্ট্রিফিউজ টেস্ট, রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, 120 প্যারাশুট জাম্পস, 120 প্যারাশুট জাম্প, অ্যান্ড পাইলট ট্রেনিং ইন MiG-15 UTI জেট ফ্লাইটার্স। তার মানে দেখো, সে কিন্তু এমনি এমনি এত ফেমাস হয়নি, তাকে সেখানে পৌঁছানোর জন্য, একজন সাকসেসফুল মহাকাশচারী হওয়ার জন্য তাকে অনেক ধাপ পাড়ি দিতে হয়েছে, অনেকগুলো পরীক্ষার মধ্য দিয়ে, যেটাকে একটা সিরিজ হিসেবে আমরা দেখতে পাচ্ছি, সিরিজের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। ওয়েটলেস ফ্লাইটস করতে হয়েছে, আইসোলেশন টেস্ট করতে হয়েছে, সেন্ট্রিফিউজ টেস্ট করতে হয়েছে, রকেট থিওরি ছিল, স্পেসক্রাফট প্রশিক্ষণ করতে হয়েছে, 120টা প্যারাশুট জাম্পিং করতে হয়েছে, এবং সবশেষে MiG-15 UTI জেট ফাইটার্স এর যে পাইলটের যে ট্রেনিং সেটাও তাকে করতে হয়েছিল। তাহলে আমরা এখানে কি দেখলাম, ভ্যালেন্টিনা তেরেস্কোভা সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারলাম। এখন আমার কথা হচ্ছে, আমরা এখানে এটা পড়ে কি কি কিওয়ার্ডস বের করতে পারছি, কি কি কিওয়ার্ডস বের করতে পারছি, তোমরা কি আমাকে কয়েকটা কিওয়ার্ডস বের করে দিতে পারবে এখান থেকে? তোমরা কি কয়েকটা কিওয়ার্ডস আমাকে বের করে দিতে পারবা? আমি যদি বলি পরেরটা আমি তোমাদের থেকে এক্সপেক্ট করি, এখন আমি পড়াই দিচ্ছি তোমাদের। দেখো, এখানে আমরা প্রথমে আমরা একটু মনে করার চেষ্টা করি আমরা প্যাসেজটাতে কি পড়ছি। ভ্যালেন্টিনা তেরেস্কোভা, তার জন্ম হচ্ছে সেন্ট্রাল রাশিয়াতে, তার জন্ম, সে একটা খুবই নর্মাল অর্ডিনারি ফ্যামিলি থেকে বিলং করে। তারপর কি পড়েছিলাম, তার এতই নর্মাল ফ্যামিলি থেকে বিলং করে যে তার পড়ালেখাটা সে কন্টিনিউ করতে পারেনি, যার জন্য সে ডিস্টেন্স লার্নিং, দূর শিক্ষণের মাধ্যমে পড়ালেখাটা পড়েছে। তারপর আরো কি দেখেছি আমরা, তার ছোটবেলা থেকে প্যারাশুটিং এর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। হ্যাঁ, আর এই প্যারাশুটের প্রতি ফ্যাসিনেশন কাজ করা থেকে সে স্কাই ডাইভিং এ যায়, সেখানে গিয়ে তাকে অনেক অনেক ধাপ পাড়ি দিতে হয়, যার মাধ্যমে সে একজন সাকসেসফুল মহাকাশচারী হিসেবে নির্বাচিত হন। সো এটাই ছিল পুরো প্যাসেজটা। তাহলে আমরা কিওয়ার্ডস গুলো কি কি পেতে পারি, দেখো আমি কিওয়ার্ডস গুলো যদি এখানে লিখে দেই। এক নাম্বার কিওয়ার্ডস আমরা কি পেয়েছিলাম, আমি বলেছিলাম তার জন্ম কোথায়, রাশিয়াতে তার জন্ম, রাশিয়াতে তার জন্ম যেহেতু, সেহেতু আমি লিখলাম একটা কিওয়ার্ডস আমরা পেলাম, তার জন্মস্থান পেলাম। তারপর 2 নাম্বার কিওয়ার্ডস কি হতে পারে, সে একটা কেমন ফ্যামিলি থেকে বিলং করে বলছে, একটা নর্মাল অর্ডিনারি ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, একটা অর্ডিনারি কি থেকে বিলং করে, একটা অর্ডিনারি ফ্যামিলি থেকে সে বিলং করে। তারপর তারপর সে ওই যে নর্মাল ফ্যামিলি, সে তার পড়ালেখা কমপ্লিট করতে পারেনি, নর্মাল পড়ালেখা, তাই সে কি করছে, ডিস্টেন্স লার্নিং শিখেছে, ডিস্টেন্স লার্নিং করেছে। তাহলে আরেকটা কিওয়ার্ড আমরা কি পেয়ে গেলাম, ডিস্টেন্স লার্নিং আমরা পেয়ে গেলাম। আমরা 3টা কিওয়ার্ড অলরেডি পেয়ে গেছি, ডিস্টেন্স লার্নিং আমরা পেয়ে গেছি। তারপর দেখো, এই লার্নিং এর পরে তার কি বলছে, তার ওই ফ্যাসিনেশনটা সম্পর্কে বলছে, যে ছোটবেলা থেকে তার প্যারাশুটের প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো। তাহলে কিসের প্রতি কাজ করতো, প্যারাশুটিং এর প্রতি। তাহলে আমরা এখানে আরেকটা কিওয়ার্ড পেয়ে গেছি, প্যারাশুটিং। তাহলে দেখো আমরা 4টা পেয়ে গেছি, আর 2-1টা পেলে আমাদের হয়ে যায়, আর 2টা বা 1টা হলে আমাদের হয়ে যায়। আমরা আরো একটা কি দেখেছিলাম, যে সেই ছিল ফার্স্ট ওমেন স্পেসে যাওয়ার জন্য। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ফার্স্ট ওমেন সোভিয়েত ইউনিয়ন তাকে পাঠিয়েছিল অ্যাজ এ ফার্স্ট ওমেন। তাহলে দেখো আমরা কতগুলো কিওয়ার্ড পেয়ে গেছি, রাশিয়া পেয়ে গেছি, তার জন্মস্থান, অর্ডিনারি ফ্যামিলি থেকে বিলং করে, এটা আরেকটা কিওয়ার্ড, ডিস্টেন্স লার্নিং এর মাধ্যমে সে শিক্ষা অর্জন করেছিল, প্যারাশুটিং ছিল তার ড্রিম, তারপরে ফার্স্ট ওমেন অ্যাজ এ স্পেস অ্যাজ এ মহাকাশচারী হিসেবে বাংলাদেশ থেকে তাকে ফার্স্ট ওমেন হিসেবে খ্যাতি দেওয়া হয়েছে। তাহলে আমরা এইগুলা কিওয়ার্ডস গুলো আমরা যেহেতু পেয়ে গেছি, এই কিওয়ার্ডস দিয়ে আমরা লিখবো। তাহলে আমরা সামারিটা এভাবে লিখতে পারি না, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ বর্ন ইন রাশিয়া, এক লাইন গেল। তারপরের লাইনটা কি হতে পারে, শি বিলংস ফ্রম এ অর্ডিনারি ফ্যামিলি, অথবা শি বিলংস ফ্রম এ ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি। এই যে 2 নাম্বার কিওয়ার্ড দিয়ে আমরা আরো একটা সেন্টেন্স পেয়ে গেলাম। 3 নাম্বার সেন্টেন্সটা কি হতে পারে, as she did not get any chance to complete her formal education, so she completed distance learning. তারপরে আরো একটা লাইন পেয়ে গেলাম। এখন প্যারাশুটিংটা সম্পর্কে আমরা কি বলতে পারি, ফ্রম হার চাইল্ডহুড অথবা ফ্রম হার ভেরি ইয়াং এজ she used to have a fascination about parachuting. ইজি, নিজের ভাষায় জাস্ট ইংলিশে ট্রান্সলেট করে নিবা, নিজের ভাষা থেকে ইংলিশে ট্রান্সলেট করে নিবা। তাহলে প্যারাশুটিং সম্পর্কে আমরা আরো একটা সেন্টেন্স পেয়ে গেছি। লাস্ট কি হতে পারে, ফার্স্ট ওমেন সম্পর্কে আমরা একটা লাইন দেখেছিলাম। দেখো, ফার্স্ট ওমেন সম্পর্কে আমরা একটা লাইন দেখেছিলাম, যে সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড টু সেন্ড আ ওমেন ইন স্পেস। লাস্টে আমরা এই সেন্টেন্সটা দিয়ে আমরা আমাদের সামারিটা এখানে ক্লোজ করতে পারি। তাহলে আমি কি বললাম, প্রশ্নের দাগাবানা খাতার শেষ পৃষ্ঠার মধ্যে তুমি প্যাসেজটা পড়ার পরে এইরকম কয়েকটা কিওয়ার্ডস তুমি খাতার মধ্যে লিখে রাখবা, সেই কিওয়ার্ডস দিয়ে তুমি নিজে নিজে লাইন বানাবা।
দেখো আমি প্রথমে পাইছি কি তার জন্মস্থান রাশিয়া, একটা কিওয়ার্ড। সেকেন্ড কিওয়ার্ড ছিল সে একটা অর্ডিনারি ফ্যামিলিতে জন্মগ্রহণ করছে। থার্ড কিওয়ার্ড ছিল ডিস্টেন্স লার্নিং। ফোর্থ ছিল তার প্যারাশুটিং সম্পর্কে যে ফ্যাসিনেশন কাজ করতো। আর ফিফথ ছিল ওই যে সোভিয়েত ইউনিয়নের একটা লাইন তুলে দিব আমরা। তাহলে আমরা দেখি এখানে ওরা কি বলছে। এটা হচ্ছে আনসার। দেখো ভ্যালেন্টিনা তেরেস্কা, দেখি আগে এখানে কয়টা সেন্টেন্স দিয়েছে। দেখো এই যে এখানে একটা ফুল স্টপ, এখানে একটা সেন্টেন্স, এখানে দুইটা সেন্টেন্স, এখানে তিনটা, তারপর এখানে চারটা, পাঁচটা সেন্টেন্স, ছয়টা সেন্টেন্স, সাতটা সেন্টেন্স। দেখো টোটাল 8টা সেন্টেন্স দিছে। একটা বোকার মতো সামারি লিখে রাখছে টেস্ট পেপারে। 8টা সেন্টেন্স দিয়ে তুমি কখনো সামারি লিখতে যাবা না। প্যাসেজটা যেহেতু বড় ছিল সেহেতু তুমি চাইলে তুমি 6টা লাইনে সামারিটাকে শেষ করতে পারো। এখন কথা হচ্ছে আপু 8টা লাইনকে আমি কিভাবে 6টা লাইনে পরিণত করব? আমার তো আরো লাইন বেড়ে যায়। দেখো একটু চালাকি করতে হয়। দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমি যখন তোমাদের কানেক্টরের ক্লাস নিয়েছিলাম তখন বলেছিলাম যে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা কি ইউজ করি? আমরা বিভিন্ন লিঙ্কার ইউজ করি, তারপর কানেক্টর ইউজ করি, লিঙ্কার ইউজ করি, কানেক্টরস ইউজ করি। হ্যাঁ, এইগুলা ইউজ করবা। দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য তুমি একটা এন্ড ইউজ করো না, একটা এন্ড কানেক্টর ইউজ করো না, তাহলেই তো হয়ে যায়। একটা এন্ড যুক্ত করে তো দুইটা সেন্টেন্সকে একটা করে দিতে পারো। তাহলে এই যে দেখো এখানে আমরা পারি না। এই যে দেখো এই লাইনটাই যদি আমি বলি, she was selected to be sent in space by Soviet Union and for this, এখানে আমি ফুল স্টপ না দিয়ে কি দিয়ে দিতে পারতাম যে এন্ড আর এই এফটা যদি ছোট হাতের দিয়ে দিতাম তাহলে তো পুরোটা একটা সেন্টেন্স হয়ে যেত না। তার মানে আমি কি বললাম, কানেক্টর দিয়ে চালাকি করতে হবে আমাদেরকে। কানেক্টর দিয়ে একটা বড় একটা দুই তিনটা ছোট ছোট সেন্টেন্সকে বড় সেন্টেন্সে পরিণত করার জন্য আমাদের কানেক্টর ইউজ করতে হবে। কানেক্টর ঢুকাই আমরা দুই তিনটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সে পরিণত করব। তাহলে টিচাররাও বোকা হয়ে যাবে, আমরাও আমাদের মার্কসটা পেয়ে যাব। তাহলে আমি কি বললাম, আমরা কানেক্টর ইউজ করে লাইনগুলোকে সংক্ষিপ্ত করে ফেলবো, সরি অ্যাডজাস্ট করে ফেলবো। দেখি কি বলছে। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ এ রাশিয়ান কসমোনট। তাহলে আমি বলেছিলাম সে রাশিয়ার একজন নাগরিক। তাহলে আমরা প্রথমে লাইনে সেটা লিখছি। আমি আমার কিওয়ার্ডস গুলো আরেকবার এখানে লিখে ফেলি, তাহলে তোমরা আর একটু বুঝতে পারবা। আমার প্রথম কিওয়ার্ড ছিল যে তার জন্মস্থান রাশিয়া। তারপরে কিওয়ার্ডস আমি দিয়েছিলাম সে একটা অর্ডিনারি বা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে। তারপরেটা দিয়েছিলাম হচ্ছে তার পড়ালেখা নিয়ে, যেহেতু সে পড়ালেখা ফর্মাল ভাবে করতে পারেনি তাই সে কি করছে, ডিস্টেন্সের মাধ্যমে ডিস্টেন্স লার্নিং এর মধ্যে পড়ালেখাটা সম্পন্ন করেছে। তারপরে ছিল কি, তার ফ্যাসিনেশন কাজ করতো কিসের প্রতি? প্যারাশুটিং এর প্রতি ফ্যাসিনেশন কাজ করতো। তারপর সোভিয়েত ইউনিয়ন নিয়ে আমরা একটা লাইন লিখে দেব বলেছিলাম। এগুলো ছিল আমার কিওয়ার্ড। তাহলে দেখি প্রথম কিওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স আমরা পেয়ে গিয়েছি। এই যে তারা বলছে যে রাশিয়ার কসমোনট ছিল, রাশিয়ার মহাকাশচারী ছিল ভ্যালেন্টিনা তেরেস্কোভা। she belonged to a working class family। এই যে আমি কি বলছি, আমি বলছি একটা অর্ডিনারি ফ্যামিলি অথবা ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি, অথবা তুমি বলতে পারবো she belongs to a very normal class family, অথবা বলতে পারো অর্ডিনারি ফ্যামিলি, অথবা বলতে পারো ওয়ার্কিং ক্লাস ফ্যামিলি। তাহলে দুইটা কিওয়ার্ডের দুইটা লাইন আমরা এখানে সম্পন্ন করলাম। তারপর কি বলছে, she completed her study through distance learning। এই যে আমার কিন্তু আরেকটা কিওয়ার্ড ছিল ডিস্টেন্স লার্নিং। তারা এখানে she completed her study through distance learning দিয়ে আরেকটা সেন্টেন্স দিয়ে দিয়েছে। তার মানে আমার কিওয়ার্ডটা তারা ইউজ করছে। তারপর কি বলছে, she was interested in parachuting and had training in skydiving। তাহলে আমি কি বললাম যে দুইটা সেন্টেন্সকে তুমি অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য একটা লিঙ্কার ইউজ করবা। তাহলে আর দুইটা সেন্টেন্স থাকবে না, সেটা একটা সেন্টেন্সে পরিণত হয়ে যাবে। দেখো ওরা দুইটা সেন্টেন্সকে এন্ড দিয়ে যুক্ত করে দিছে, তুমি এরকম এন্ড দিয়ে যুক্ত করে 6টা সেন্টেন্সে বানাই দিবা সামারিটাকে। তাহলে কি বলছে, she was interested in parachuting and had training in skydiving। এই যে আমি বলছি ছোটবেলা থেকে তার প্যারাশুটিং এর প্রতি একটা ফ্যাসিনেশন কাজ করতো, দ্যাটস ওয়াই তারা এখানেও কিওয়ার্ডসটা ইউজ করে একটা লাইন দিয়ে দিয়েছে প্যারাশুটিং এর। তারপর কি বলছে, she was selected as a cosmonaut by her expertise in skydiving। এই লাইনটা একটা এক্সট্রা লাইন, দিলে দিতে পারো, না দিলে না দিতে পারো, এটা না দেওয়াই ভালো, একটু বেশি বড় হয়ে যায়। এই লাইনটা ধর আমরা দিলাম না। হ্যাঁ, তারপরে আমরা দেই she was selected to be sent in space by the Soviet Union। For this she was selected to be sent in space by Soviet। দেখছো একটা লাইন করে দুইবার দিছে, এই জন্যই তো আমি ভাবতেছি এত বড় কেন। এই যে দেখো, তাহলে আমরা এই দুইটা লাইন কেটে দিব, এই দুইটা লাইন পরে এক্সেস লাগতেছে। আর এখানে ওরা একটা লাইনকে দুইবার উল্লেখ করছে। For this she was selected to be sent in space by Soviet Union. For this she had to take a series of training to be prepared for the launch।
দেখো এখানে তারা সোভিয়েত ইউনিয়নের কথা উল্লেখ করছে, তার মানে রাশিয়া কিওয়ার্ড দিয়ে আমি রাশিয়ার সেন্টেন্সটা পেয়ে গেছি, অর্ডিনারি দিয়ে আমি একটা সেন্টেন্স পেয়ে গেছি, ডিস্টেন্স লার্নিং এর একটা সেন্টেন্স আমি পেয়ে গেছি, প্যারাশুটিং এর একটা সেন্টেন্স আমি পেয়ে গেছি, এন্ড দ্য লাস্ট ওয়ান ইজ সোভিয়েত ইউনিয়ন নিয়ে আমি একটা লাইন পেয়ে গেছি। এইভাবে খাতার শেষে পৃষ্ঠায় তোমাকে 5-6টা কিওয়ার্ড উল্লেখ করতে হবে, সেই 5-6টা কিওয়ার্ড দিয়ে নিজের ভাষায় এবং প্যাসেজের মেইন টপিকটা নিয়ে তোমাকে সম্পূর্ণ সামারিটা ক্লোজ করে দিতে হবে। আশা করছি সামারিটা তোমরা বুঝতে পারছো। একটু পরে আমরা পোয়েম থেকে কিভাবে সামারি বের করতে হয় সেটাও দেখাবো। পোয়েম থেকে কিভাবে সামারি করতে হয়, প্যাসেজ থেকে সামারি দিলে তো নর্মালি একটু ইজি লাগে, সবাই পারে, কিন্তু পোয়েম দিলে যারা পোয়েমের অর্থটা বুঝতে পারে না, ধরতে পারে না, তারা একেবারে 10-এর মধ্যে 2-3 পায়, কারণ তারা কবিতার অর্থই বুঝতে পারেনি, সামারি লিখবে কি। প্রথমে তার নামও তো হইতে পারতো। আপু এখানে তো 18 লাইন, তো তোমরা কত লাইন লিখবা? 6 লাইনের তো বেশি লেখা যায় না। কোথায় 18 লাইন ভাই? খায়রুল বাশার বলছে আপু প্রতিদিন কি ক্লাস করতে পারি? প্রতিদিন তো আমি ক্লাস নেই না। আপু উইথ ক্লোজ কবে করাবেন? কমেন্ট দেখতে দেখতে পড়া অ্যাটেনশন দিতে পারতেছি না। মিম কমেন্ট দেখার কি দরকার? কমেন্ট অফ করে তুমি ক্লাস করো, তাহলে তো হয়। স্ক্রিনশট দেওয়ার সুযোগ দিবেন আপু? হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট নিতে চাইলে নিয়ে নাও, আগে প্যাসেজটার স্ক্রিনশট নাও তোমরা, আমি সরে যাচ্ছি। আগে প্যাসেজটার স্ক্রিনশট নাও, তারপর সামারি নিব। মারুফ বলছে এত টাইম কই পাবো 2-3 বার পড়ার জন্য? প্রথমবার পড়তে টাইম লাগবে, পরের বার পড়তে তোমার একটু টাইম লাগবে না, অ্যাটলিস্ট 2 বার পড়তে হবে, না হলে প্যাসেজ বুঝতে পারবে না। সাবিয়া মুনতাহা বলছে দা প্যাসেজ, এই যে পরের পেজটা স্ক্রিনশট নাও। সাবিয়া মুনতাহা বলছে দা প্যাসেজ হাইলাইটস দিয়ে শুরু করলে হবে না, না এগুলো কিছু ইউজ করতে করা যাবে না। এটা হচ্ছে আনসার, সামারি আনসারটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তাড়াতাড়ি। হিয়ামনি কমেন্ট করতেছে আপু কথা কম শোনা যাচ্ছে। কথা কি আসলে কম শোনা যাচ্ছে? তোমরা একটু কমেন্টে জানাতো। আপু নাম কি লিখতে হবে না? হ্যাঁ, এই যে নাম লিখছি আমরা, ভ্যালেন্টিনা জেরস্কোভা সম্পর্কে কথা হচ্ছে, তার নাম তো মাস্ট বি লিখতে হবে। যদি একটা সিলেক্টেড পার্সনকে নিয়ে তোমার প্যাসেজ দেয়, ধরো এটা দিছে ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে নিয়ে, তোমার যদি দেয় ডক্টর ইউনুসকে নিয়ে, তখন তো তোমার ডক্টর ইউনুসের নামটা উল্লেখ করতে হবে। যাকে দিয়ে শুরু করবে, যাকে দিয়ে প্যাসেজটা বলবে তার নামটা তো উল্লেখ করতে হবে, না হলে তুমি বুঝাবে কিভাবে যে তুমি কাকে নিয়ে কথা বলছো? হিয়া বলতেছে কথা কম শোনা যাচ্ছে, মিষ্টি পরি বলতেছে ক্লিয়ার। আই থিঙ্ক হিয়ার তোমার নেটে প্রবলেম। ওকে, তাহলে আমরা পরেরটাই চলে যাচ্ছি। পরেরটা দেখি কি আছে। দেখো, মার্টিন লুথার কিং, তার একটা স্পিচ সম্পর্কে বলা হয়েছে এই প্যাসেজে। দেখি আমরা কি বলছে। আই হ্যাভ এ ড্রিম টুডে, এটা মার্টিন লুথার কিং, যে হচ্ছে ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে, রেসিজমের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, তার একটা স্পিচ এখানে দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি বলছে? রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড রাইট এ সামারি অফ দ্য প্যাসেজ। এই প্যাসেজের উপর কি করতে বলছে? একটা সামারি লিখতে বলছে। তাহলে আমাদের ফার্স্ট এন্ড ফরমোস্ট কাজ কি? প্রথমে আমাদেরকে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজের ভাবার্থটা বুঝতে হবে, আর কিওয়ার্ড গুলো খাতার পেছনে কি করতে হবে? নোট ডাউন করতে হবে। তাহলে আগে আমরা প্যাসেজটা পড়ি, পরে আমরা কিওয়ার্ড নোট ডাউন করব, অথবা কিওয়ার্ড নোট ডাউন না করেও কিভাবে সলভ করব সেটা এই প্যাসেজ দ্বারা দেখাই দিব। যাই হোক, বলছে আই হ্যাভ এ ড্রিম টুডে, আজ আমার একটা স্বপ্ন আছে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সalted, every hill and mountain shall be made low, the rough places will be made plain, and the crooked places will be made straight.
and the glory of the Lord shall be revealed and all flesh shall see it together. মাথার কি উপর দিয়ে গেছে নাকি নিচে দিয়ে গেছে, আমি তোমাদের অর্ধেক অর্ধেক করে সবগুলো অর্থ বুঝাই দিচ্ছি। এখানে বলছে আই হ্যাভ এ ড্রিম টুডে, মার্টিন লুথার কিং এর একটা স্পিচ আমরা পড়তেছি। তার একটা স্বপ্ন আছে যে ওয়ান ডে, একদিন, এভরি ভ্যালি শ্যাল বি এক্সল্টেড, সব উপত্যকা একদিন উঁচু হয়ে যাবে, সব উপত্যকা একদিন উঁচু হয়ে যাবে। এভরি হিল অ্যান্ড মাউন্টেন, সব পাহাড় পর্বত, শ্যাল বি মেড লো, বলছে উপত্যকাগুলো উঁচু হয়ে যাবে কিন্তু সবগুলো পাহাড় পর্বত নিচু হয়ে যাবে, মেড লো। দ্য রাফ প্লেসেস, রুক্ষ শুষ্ক জায়গাগুলো, উইল বি মেড প্লেন, সমতল হয়ে যাবে। তাহলে রুক্ষ জায়গাগুলো বা স্থানগুলো কি হয়ে যাবে, সমতল হয়ে যাবে। এন্ড দ্য ক্রুড প্লেসেস, আঁকা বাঁকা যে পথগুলো, আঁকা বাঁকা স্থানগুলো, উইল বি মেড স্ট্রেট, আঁকা বাঁকা পথগুলো স্ট্রেট হয়ে যাবে। and the glory of the Lord, প্রভুর বা স্রষ্টার যে মহিমা সেটা রিভিল হয়ে যাবে, প্রকাশ পাবে। and all flesh shall see it together, এবং সর্বস্তরের মানুষ সেটা একই সঙ্গে দেখতে পারবে। এই কথাগুলো কে বলতেছে, মার্টিন লুথার কিং, একজন বর্ণবাদী নেতা ছিল। তিনি এগুলো বলতেছে যে তার একটা স্বপ্ন আছে আজকে যে সবগুলো উপত্যকা উঁচু হয়ে যাবে কিন্তু পাহাড় পর্বত নিচু হয়ে যাবে। তারপর কি বলছে যে রাফ প্লেস আছে, রুক্ষ শুষ্ক জায়গাগুলো আছে সেগুলো সমতল হয়ে যাবে, আঁকা বাঁকা পথগুলো স্ট্রেট হয়ে যাবে। তার এটা হচ্ছে কি স্বপ্ন। আর গডের যে গ্লোরি, মহিমা, সেটা প্রকাশ পাবে এবং আমরা সর্বস্তরের সব মানুষ একসাথে এগুলো সব দেখবো। দিস ইজ আওয়ার হোপ, এটা আমাদের আশা। দিস ইজ দ্য ফেথ, এটা হচ্ছে বিশ্বাস। দ্যাট, যে আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ, তাহলে কি বলতেছে, সে এই বিশ্বাস এবং এই আস্থা নিয়ে দক্ষিণে চলে যাবে। কে চলে যাবে, ওই যে যে কথাগুলো বলতেছে মার্টিন লুথার কিং। আমি নামটা লিখে দেই, মার্টিন, আমি এমনি লিখছি নামটা কিন্তু মার্টিন লুথার কিং। তার এই বক্তব্যটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তারপর সে কি বলছে, উইথ দিস ফেথ উই উইল বি এবল টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপায়ার এ স্টোন অফ হোপ। কঠিন একটা লাইন, সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি। বলছে উইথ দিস ফেথ, এই বিশ্বাসের সাথে, মানে একদিন সবকিছু সব ঠিকঠাক হয়ে যাবে, উঁচু নিচু জায়গা সমতল হয়ে যাবে, আঁকা বাঁকা রাস্তা সোজা হয়ে যাবে, গড তার মহিমা প্রকাশ করবে, এই সব আস্থা বিশ্বাস নিয়ে উই উইল বি এবল টু হিউ আউট অফ দ্য মাউন্টেন অফ ডেসপায়ার এ স্টোন অফ হোপ, মানে আমরা হতাশার পাথর থেকে বের হয়ে আমরা কি করব, একটা আশায় নিমজ্জিত হব। With this faith, এই বিশ্বাসের সাথে, we will be able to transform the jangling discourse of our nation into a beautiful symphony of brotherhood. এটার মানে কি বুঝাচ্ছে দেখো, উইথ দিস ফেথ, এই যে এই বিশ্বাসগুলোর সাথে, উই উইল বি এবল, আমরা সক্ষম হব কি করতে, ট্রান্সফর্ম দ্য জ্যাংলিং ডিসকোর্স, মানে ঝগড়াঝাটিপূর্ণ যে সম্পর্ক, এই সম্পর্কটাকে আমরা ট্রান্সফর্ম করে ফেলবো কিসে, একটা ভ্রাতৃত্বপূর্ণ সিম্ফনিতে আমরা পরিণত করব। ভ্রাতৃত্বপূর্ণ সিম্ফনিতে কি পরিণত করব, এই যে ঝগড়াঝাটিপূর্ণ যে সম্পর্কটা আমাদের মধ্যে, সেটা আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে পরিণত করার চেষ্টা করব। এই বিশ্বাসের সাথেই সে দক্ষিণে চলে যেতে চায়, কে, এই যে মার্টিন লুথার কিং। তারপর কি বলছে, উইথ দিস ফেথ, ওই যে ওই বিশ্বাসটার সাথেই, উই উইল বি এবল টু ওয়ার্ক টুগেদার, ওই বিশ্বাসের সাথে আমরা একসাথে কাজ করার সক্ষমতা পাবো। টু প্রে টুগেদার, একসাথে প্রার্থনা করার সুযোগ পাবো। টু স্ট্রাগল টুগেদার, একসাথে স্ট্রাগল করার সুযোগ পাবো। টু গো টু জেল টুগেদার, বলে না যে ন্যায়ের জন্য আমরা জেলে যেতেও রাজি আছি, তাই না, ন্যায়ের জন্য জেলে যেতেও রাজি আছি, সবাই একসাথে জেলে যেতে রাজি আছে। টু স্ট্যান্ড আপ ফর ফ্রিডম টুগেদার, স্বাধীনতার জন্য তারা একসাথে দাঁড়াতেও রাজি আছে। নোয়িং দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে, এটা জেনে যে আমরা একদিন না একদিন তো মুক্তি পাবোই, একদিন না একদিন তো আমরা কি স্বাধীন হবই, এটা জেনে কি করতে রাজি আছে, এটা জেনে তারা একসাথে কাজ করতে রাজি আছে, প্রার্থনা করতে রাজি আছে, জেলে যেতে রাজি আছে এবং স্ট্রাগল করতে রাজি আছে। তারপর কি বলছে, and if America is to be a great nation, আমেরিকাকে যদি একটা মহান জাতি হতেই হয়, this must become true, এটা অবশ্যই সত্যতে পরিণত করতে হবে। so let freedom ring from the prodigious hilltops of New Hampshire, তাহলে কি নিউ হ্যাম্পশায়ারের কি বলছে, প্রোডোজিয়াস হিলটপস থেকে, একেবারে উঁচু স্থান থেকে, লেট ফ্রিডম রিং, ফ্রিডমকে বাঁচতে দাও, ফ্রিডমকে রিং হতে দাও। লেট ফ্রিডম রিং ফ্রম দ্য মাইটি মাউন্টেন্স অফ নিউ ইয়র্ক, নিউ ইয়র্কের মাইটি মাউন্টেন্স থেকে ফ্রিডমকে কি করতে দাও, ফ্রিডমটাকে পেতে দাও বা ফ্রিডমটাকে রিং করতে দাও। হ্যাঁ,
ফ্রিডম, তারপর কি বলছে, লেট ফ্রিডম রিং ফ্রম দ্য হাইটেনিং algenis of Pennsylvania. Let freedom ring from every hill and molehill of Mississippi. From every mountainside, let freedom ring. তাহলে এখানে কি বলতেছে, ফ্রিডমকে রিং হতে দিতে কোত্থেকে, এই যে হিল টপস থেকে, মাইটি মাউন্টেন্স থেকে, নিউ ইয়র্কের মাউন্টেন্স থেকে, নিউ হ্যাম্পশায়ারের হিল টপস থেকে, তারপর কি কোত্থেকে, সবগুলো হিল অ্যান্ড মোল হিল থেকে, মিসিসিপির সব হিল এবং মোল হিল থেকে লেট ফ্রিডম রিং, ফ্রিডমটাকে রিং হতে দাও। তাহলে আমরা এই প্যাসেজটার ভাবার্থ কি বলতে পারি, যে মার্টিন লুথার কিং একজন ব্যক্তির একটা স্বপ্ন, হ্যাঁ একটা নোবেল স্বপ্ন বলতে পারি বা একটা নোবেল ড্রিম বলতে পারি, সেই ড্রিম সম্পর্কে এখানে সে বর্ণনা করেছে যে সে কি চায়। আচ্ছা দেখো, সে একটু ইনডিরেক্টলি বুঝেছে, ডিরেক্টলি বলে নাই। বলছে সব উঁচু নিচু জায়গাকে সমান করে ফেলতে চায়, সব রুক্ষ শুষ্ক জায়গাকে সমতল করে ফেলতে চায়, আঁকা বাঁকা জায়গাকে সমতল করতে চায়। অর্থাৎ আমাদের মধ্যে যে বর্ণবাদ রয়েছে, রেসিজম রয়েছে, আমরা যে ব্ল্যাক এন্ড হোয়াইটের নিয়ে যে আমরা অনেক অনেক পার্থক্য সৃষ্টি করি, ভেদাভেদ সৃষ্টি করি, সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়, সব যেন মিলেমিশে একাকার হয়ে যায়। আমাদের মধ্যে যে ঝগড়াঝাটির যে সম্পর্কটা রয়েছে সেটা যেন বিলীন হয়ে যায়, সেটা যেন ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কে পরিণত হয়। তার মানে সব মানুষদেরকে মিলিয়ে দেওয়ার জন্যই তার হচ্ছে ড্রিম। তার মানে রেসিজমের বিরুদ্ধে, হ্যাঁ ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে সে কথাগুলো বলছে। সবাই যেন এক হয়ে এক স্রষ্টার মহিমায় মহিমান্বিত হতে পারি, এবং এই সব বিশ্বাস নিয়ে সে দক্ষিণে চলে যেতে চায়। যাওয়ার আগে সে আমাদের মধ্য থেকে ডিসক্রিমিনেশন দূর করতে চায়, রেসিজম দূর করতে চায়। তাহলে এটাই ছিল আমাদের প্যাসেজটার ভাবার্থ। এখন কি আমরা সামারি লিখতে পারবো না? এখন কি আমরা এটা সামারিটা লিখতে পারবো না এই ভাবার্থ দিয়ে? মূল ভাবটা আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি যে রেসিজম আর ডিসক্রিমিনেশনের বিরুদ্ধে এই প্যাসেজটাতে কথা হচ্ছে। তিনি যুদ্ধ করেছে এই রেসিজমের বিরুদ্ধে। আপু কঠিন এই প্যাসেজ না? কঠিন না, অনেক ইজি। দেখো অনেক ইজি, সলভ দিব যখন তখন আরো বেশি ইজি লাগবে। আপু আজকে বোর্ড কোয়েশ্চেন করাবেন না? এগুলাই কোনো না কোনো বোর্ডে আসছে, এই যে এগুলাই কোনো না কোনো বোর্ডে আসছে, ঘুরে ফিরে এগুলাই আসবে। আমি তোমাদের নিয়মটা বোঝানোর জন্য আজকে সামারি ক্লাসটা নিচ্ছি। আপু প্রত্যেকদিন ইংরেজি প্রথম দ্বিতীয় নিয়ে এক একটা টপিক নিয়ে ক্লাস চাই, ইনশাল্লাহ দোয়া করো যেন আমি সুস্থ থাকি। অনেক হার্ড। হার্ড না, দেখো সেন্টেন্স গুলো একটু হার্ড ভাবে বুঝাইছে। এই যে লাস্টের দিকে যে সেন্টেন্স গুলো বলছে, ফ্রিডমকে কোথা থেকে রিং হতে, এগুলো এই পেজটা একটু হার্ড লাগছে, কিন্তু জিনিসটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। মার্টিন লুথার কিং বলতেছে যে তার একটা স্বপ্ন আছে। কি স্বপ্ন? যে সবগুলো উপত্যকা একদিন উঁচু হয়ে যাবে। উপত্যকা তো নর্মালি নিচু থাকে, সেদিন উপত্যকা উঁচু হয়ে যাবে। পাহাড় পর্বত উঁচু থাকে, সে পাহাড় পর্বতগুলো নিচু হয়ে যাবে। তারপর যে রুক্ষ শুষ্ক জায়গাগুলো আছে সেগুলো কি হয়ে যাবে? প্লেন, সমতল হয়ে যাবে। ক্রুকড যে প্লেস গুলো আছে, মানে আঁকা বাঁকা যে পথগুলো আছে সেগুলো সমতল হয়ে যাবে। তারপরে গড সৃষ্টিকর্তার যে মহিমা, সেই মহিমায় আমরা সবাই একসাথে মহিমান্বিত হব, এবং অল ফ্লেশ শ্যাল সি ইট টুগেদার, মানে সর্বস্তরে সর্ব জায়গার মানুষ এগুলো একসাথে দেখবে। এটাই হচ্ছে তার হোপ। আর এই বিশ্বাসটা নিয়ে সে কি করতে চায়? সে দক্ষিণে পাড়ি দিতে চায়, সে দক্ষিণে চলে যেতে চায়। এই আমরা যেন সবাই একসাথে থাকি, ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখি, এগুলো নিয়েই, এই বিশ্বাসটা নিয়েই যেন আমরা সামনে এগিয়ে যাই, একসাথে স্ট্রাগল করতে পারি, একসাথে প্রে করতে পারি। কিসের জন্য? আমাদের ফ্রিডমের জন্য। এটা মাথায় রেখে যে একদিন না একদিন আমরা স্বাধীন হব, একদিন না একদিন স্বাধীন হব। এই যে দ্যাট উই উইল বি ফ্রি ওয়ান ডে। আমি এটার আনসারে যাই, তাহলে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কি বলছে, ইন দিস প্যাসেজ দ্য স্পিকার টক্স। দেখো এখানে কিন্তু স্পিকারের নাম আমি তোমাদেরকে বলে দিছি যে মার্টিন লুথার কিং বলতেছে, কিন্তু এখানে কোথাও কি তার নাম উল্লেখ করছে? কোথাও তার নাম উল্লেখ করে নাই। আগেরটাতে ভ্যালেন্টিনা তেরেস্কোভার নাম উল্লেখ করছিল বিধায় আমরা এখানে শুরুতেই লিখেছিলাম কি, যে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। যদি পরের প্যাসেজটাই বলতো যে মার্টিন লুথার কিং হ্যাভ এ ড্রিম টুডে, তখন আমরা আনসারের মধ্যে লিখতাম যে ইন দিস প্যাসেজ বা মার্টিন লুথার কিং টক্স অ্যাবাউট হিজ নোবেল ড্রিম। যেহেতু এখানে কে বলতেছে কথাগুলো তার নাম নাই, তাই আমরা লিখবো যে ইন দিস প্যাসেজ দ্য স্পিকার। কি বলবো? স্পিকার সম্পর্কে বলবো। দ্য স্পিকার টক্স অ্যাবাউট হিজ নোবেল ড্রিম। ওই যে আমি বললাম তার একটা স্বপ্ন আছে, সেই নোবেল ড্রিম সম্পর্কে সে বলতেছে। তারপর কি বলছে? He dreams that one day equality and justice will prevail everywhere.
তাহলে কি বলছে, এখানে যে স্পিকার তার হচ্ছে একটা নোবেল স্বপ্ন আছে। স্বপ্নটা কি, একদিন ওয়ান ডে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস, ন্যায় বিচার সব জায়গায় দেখা যাবে। দ্য গ্লোরি অফ লর্ড উইল বি রিভিলড দেন, তখন গডের যে স্রষ্টার যে মহিমা সেটাও প্রকাশ পেয়ে যাবে। দেয়ার উইল বি নো ডিসক্রিমিনেশন বিটুইন দ্য ব্ল্যাক অ্যান্ড দ্য হোয়াইট, এই যে আমি একটু আগে বললাম কৃষ্ণাঙ্গ এবং কালো এবং সাদা মানুষের মধ্যে যে তফাৎ, যে পার্থক্য, সেটা সেদিন আর থাকবে না, ডিসক্রিমিনেশনটা থাকবে না। উইথ দিস হোপ ইন মাইন্ড হি উইল গো ব্যাক at the south in order to transform the jangling discourse of his nation into a beautiful symphony of brotherhood। মানে কি বলছে, এই বিশ্বাসটা নিয়ে সে জ্যাংলিং ডিসকোর্স, এই ওয়ার্ডটা কিন্তু আমরা বানিয়ে লিখিনি, প্যাসেজেই ছিল, কঠিনের কিচ্ছু নাই, ইজি ইজি সেন্টেন্স দিয়ে একটা সামারি বানাচ্ছে। কি বলছে, জ্যাংলিং ডিসকর্ড মানে ঝগড়াপূর্ণ সম্পর্কটাকে ট্রান্সফর্ম করে কিসে নিয়ে যাবে, একটা বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বে নিয়ে যাবে। উইথ দিস হোপ, এই আশা নিয়ে, দে উইল ওয়ার্ক টুগেদার ফর ব্ল্যাক পিপলস ইমানসিপেশন, কালো মানুষের, কৃষ্ণাঙ্গ মানুষের মুক্তির জন্য এই আশা নিয়ে যে একদিন সব ঠিক হয়ে যাবে, একদিন সব সমাধান হয়ে যাবে, এই আশাটা নিয়ে তারা উইল ওয়ার্ক টুগেদার, একসঙ্গে কাজ করবে, কাদের জন্য, ব্ল্যাক পিপলস